দরজাটা ধাক্কা দিয়ে রিধি বলে ওঠে, আপু আপু, নিলয় ভাইয়া এসেছেন। আমি অনেকটা আচমকা হয়ে যাই। চোখে মুখে আমার একটা অপেক্ষার আভা ভেসে আসে। মুচকি হেসে বলি, সত্যি? হ্যাঁ আপু হ্যাঁ। এবার শোনো, তাড়াতাড়ি সাজুগুজু করে নাও, কুইকলি, লেট করো না। ভাইয়া আবার আমাদের নিচে দেখতে না পেলে এখানে চলে আসবেন। ও, তাই তো। এই বলে তাড়াতাড়ি ফেস ওয়াশ মেসওয়াক খুঁজতে থাকি। উফ, রিধি খুঁজে পাচ্ছি না। একটু আমায় হেল্প করতো। কি? কি আপু বলো। শোন, আমার বাথরুমে গিয়ে হাত মুখ ধুয়ে আসছি। তুই মেকআপ তুই মেকআপের সবকিছু রেডি করে রাখ। নো লেট, জাস্ট গো। ডান? ওকে আপু। মিথিলা বাথরুম থেকে ফ্রেশ হয়ে বড় একটা আয়নার সামনে নিজেকে আবিষ্কার করে। রিধি সাজুগুজুর যাবতীয় সব রেডি করে রাখে। এখন শুধু নিজের এই উদ্ভট মুখটাকে প্লাস্টিক করতে বাকি। আর তখন সে ভাবতে লাগলো, আহা, আজ যে করেই হোক নিলয় ভাইকে আমার প্রেমের জালে ফাঁসাবই, না হলে আমার নাম মিথিলা জাহান মুন নয়। এছাড়া আর কোনো উপায় নেই। কারণ প্রিয় মানুষটির প্রতি হৃদয়ের কোণে ভালোবাসার ছন্দ এতটা বছর জমিয়ে রেখেছিলাম। ভালোবাসার কথা বলবো বলবো বলে আজও বলা হয়ে ওঠেনি। আজকে কিন্তু একদম নো জড়তা, নো লজ্জা। এমন একটা মুড নিয়ে নিজেকে প্রস্তুত করি। এবার আমাদের পরিচয়টা জেনে নিন। আমি মিথিলা জাহান মুন, আর রিধি আমার আপন ছোট বোন। নিলয় আমার আপন কাজিন, মানে আমার মায়ের বোনের একমাত্র ছেলে। অনলি ছেলে বললে ভুল হবে, হিরো, রোমিও, ক্রাশ বয় ইত্যাদি ইত্যাদি সব বলা যায়। উনি এবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে হায়ার স্টাডি শেষ করে এসেছেন এবং বড় একটা কোম্পানির ডিরেক্টর পদে অফার পেয়েছেন। আই হোপ জবটা ওনার কনফার্ম। সেই অষ্টম শ্রেণী থাকতে ওনার প্রেমে আমি হাবুডুবু খেয়ে আসছি। মনে মনে ভালোবাসা, একপাক্ষিক ভালোবাসা, যাই বলুন, তবে রিয়েলিটিতে উনি অনলি আমায় কাজিনই ভাবেন। আমাকে কখনো অন্য চোখে দেখেননি বা দেখার প্রয়োজনও বোধ করেননি। এতটাই ইগনোর, সেই 5 বছর আগে ওনার সাথে আমার শেষ দেখা হয়েছিল। আজ দেশে এসেছেন প্রায় 10 বছর হবে। নিলয় ভাইয়া দেশে ফেরার পরপরই মায়ের মনে ঝড় উঠে গেল নিলয় ভাইকে একটু দেখার জন্য। তাই খালামণিকে বারংবার কল মেসেজ যে ভাইয়াকে নিয়ে আমাদের একটু বাড়িতে আসতে। তাই মায়ের রিকোয়েস্টে খালামণি ভাইয়াকে গিয়ে আজ আমাদের বাড়ি আনলেন। জানি না আমার কথা এখন আর ওনার মনে আছে কিনা। আই হোপ নাও থাকতে পারে, কারণ এখন উনি নতুন মানুষ। লাইফের সবকিছুই ওনার এখন রঙিন, নতুন। আমার মতো সাধারণ একজন মেয়ে ওনার কাছে জাস্ট নাথিং। তারপরও আশা ছাড়ছি না, মনে ফুললি কনফিডেন্স। দেখি, চেষ্টা করে দেখলে তো খারাপ কিছু নয়। এর মধ্যেই অনেকটা সাজগোজ শেষ করলাম। এখন শুধু চোখে কাজল দেওয়া বাকি। হুট করে দরজার সামনে কারো উপস্থিত অনুভব করতে পারছি। আমি রিধিকে চোখ ইশারা দিই, দেখ তো রিধি, দরজার সামনে কে দাঁড়িয়ে আছেন। রিধি আমার ইশারায় দরজার দিকে মুখ করে তাকাতেই হা হয়ে থাকে। রিধির মুখটা যেন বেদম প্রহর, কোনো রকম টু শব্দ করছে না। কি রে, কে আসছে বলছিস না কেন? রিধি মুখটা হা করে দরজার দিকে আমাকে ইঙ্গিত করে। আমি ওর ইঙ্গিত অনুসরণ করে দরজায় চোখ রাখতেই চোখগুলো আমার খাড়া হয়ে যায়। হতভম্বতার সহিত হনহন দাঁড়িয়ে যাই, কারণ সামনে নিলয় ভাইয়া এবং নিলয় ভাইয়ার কোমরে হাত রেখে একটি মেয়ে ওনার পাশে দাঁড়িয়ে আছে। ওনার পরনে একটা লম্বা গাউন, পায়ে হিল কেটস, চুলগুলো লাল, মুখটি ধবধবে সাদা, লম্বায় 5 ফুট 6 ইঞ্চি হবে। দেখেই বোঝা যাচ্ছে কোনো বিদেশিনী হবেন। উনি আমাদের দেখে মুচকি হেসে দেন আর আমাদের সম্ভাষণ করে বলেন, Hi, I am Angela. I come from England. That's what a surprise. I know Will. You are cousin of Niloy. ইয়া প্লিজ কাম ইন মাই রুম। নিলয় ভাইয়া আমাদের দিকে তাকিয়ে বলেন, কেমন আছিস তোরা, রিধি? আর কি যেন নাম তো, উপস, মনে পড়ছে না।
আমি প্রায় অবাকের চরম পর্যায়ে। ভাইয়া যে আমার নাম মনে করতে পারছে না। কি আর করা, পরে এদিক ওদিক তাকিয়ে বলি, জি আমার নাম মিথিলা। ও হ্যাঁ হ্যাঁ, এবার মনে পড়েছে। যাই হোক, মা তোদের জন্য নিচে অপেক্ষা করছেন। এখনো রুমে যাব না, বসার রুমে আই। এই বলে উনি বিদেশিনীকে নিয়ে চলে যান। আমি বিছানার উপর বেখেয়ালির মতো বসে পড়ি। দু চোখের কোটরে বিন্দু বিন্দু নোনা জল জমতে থাকে। মনের অজান্তেই কেন জানি অস্থিরতা অনুভব হচ্ছে। মনটা যেন বিষণ্ণতায় ছুঁয়ে যাচ্ছে। পাশ থেকে রীতি বলে উঠে, আপু, ভাইয়াকে এখন আর দেখে বোঝাই যাচ্ছে না ভাইয়া যে একজন বাঙালি। তবে ভাইয়াকে ওই এলিজা সিস্টারের সাথে বেশ মানিয়েছে। ভাইয়ার চুলগুলো লাল, মুখটাও ধবধবে সাদা, বাহ, একদম যেন ফরেনার। তবে এলিজা ভাইয়ার এমনি ফ্রেন্ড নাকি গার্লফ্রেন্ড? আর উনি যেভাবে ভাইয়াকে জড়িয়ে আছেন, মাই গড, আমি অনলি কনফিউজ। জানি না রিধি। আপু, জানতে হবে। চলো খালামণির সাথে গিয়ে দেখা করে আসি। তুই যা রিধি, আমার এ মুহূর্তে মন চাচ্ছে না। রিধিও বুঝতে পারছে এখন আমার মনটা ভালো নেই, তাই আর কিছু না বলে মাথা হেলিয়ে চলে যায়। রিধি রুম থেকে চলে যাওয়ার পর হাতের নিচে লেগে থাকা বিছানার চাদর মুচড়ে ধরি। মন চায় রুমের সব জিনিসপত্র একে একে ফ্লোরের ওপর আঘাত করে আগুনের পুলকিত মনটা শান্ত করতে। মনকে কোনো মতে মানাতে পারছি না। রাগে ক্ষোভে বিছানা ছেড়ে উঠে দাঁড়াই, আর আস্তে আস্তে আয়নার সামনে নিজেকে দেখি নেই। বুক ফাটা কান্না আসছে আমার। মুখে মুখের এই সাজ, পরাই নীল শাড়ি, আজ কার জন্য? শাড়িটা একদম ছিঁড়ে টুকরো টুকরো করতে ইচ্ছে করছে। যেই ভাবা সেই কাজ। হাত দিয়ে ঘামছে, পুরো শাড়ি খুলতে যাব, অমনি দরজার পেছন থেকে কেউ বলে ওঠে, এক্সকিউজ মি, তুই এখনো রুমে কি করছিস মিথিলা? আমি তড়িঘড়ি চোখের পানি মুছে নিয়ে পেছন ফিরে তাকাই। তাকিয়ে দেখি নিলয় ভাইয়া অনেকটা অপ্রস্তুত বোধ নিয়ে মানে বুঝি। আগে তো শাড়ির আঁচলটা ঠিক কর। এতক্ষণ পর আমার হুঁশ হয়। আমি যে তখন শাড়ির আঁচল অর্ধেক সামনে থেকে সরিয়ে নিয়েছি। তাড়াতাড়ি আঁচলটা সামনে এঁটে নেই। লজ্জায় কাচুমাচু খেয়ে নিচের দিকে তাকিয়ে থাকি। এত লজ্জা পেতে হবে না, মা তোকে ডাকছেন। এ বলে উনি শয়তানি হাসির ছলে স্থান পরিত্যাগ করলেন। আর আমি সঙ্গের মতো খাড়া। মন চায় মাটির সঙ্গে মিশে যেতে। হায় আল্লাহ, লজ্জায় এখন ওনাকে কিভাবে মুখ দেখাবো। শরীরটা অনেকক্ষণ অব্দি ঝিমঝিম করতে থাকে। তবে খালামণি অনেক দিন পর আমাদের বাড়িতে আসছেন। এখন দেখা না করলে খারাপ দেখাবে। উপায়ন্তর না পেয়ে মনস্থির করি খালামণির সাথে দেখা করেই। মনস্থির করি খালামণির সাথে দেখা করবই। আয়নার সামনে গিয়ে অগোছালো চুল, শাড়ি, মুখের মেকআপ ঠিক করে নেই। তারপর রুম থেকে বেরিয়ে ওনাদের সামনে আসি, তাও মাথাটা নিচু করে। মা খালামণি আমায় দেখে মুচকি হেসে দেন। খালামণি আমাকে উদ্দেশ্য করে বলে ওঠেন, কিরে মিথিলা, আমরা তোদের বাসায় আসছি বলে বিধায় কি লুকিয়ে আসিস? চিন্তা করিস না, আমরা তোদের পাতিল খালি করব না। সবাই হি হি করে হেসে দেয়। আমি থতমত খেয়ে যাই। কি থেকে কি বলবো মাথায় আসছে না। আবার চোখ তুলে তাকাতেও পারছি না লজ্জায়। হয়তো এখন নিলয় ভাইয়া আমার দিকে তীর্যক দৃষ্টিতে তাকিয়ে আছেন তাই। হাসি থামাও তো সবে, মেয়েটিকে আর লজ্জা দিও না। মা, তুমি আমার কাছে এসে বসো। এই বলে খালামণি আমার ডান হাতটা টেনে ওনার পাশে নিয়ে বসান। আর ওদিক দিয়ে এলিজা সিস্টার আমার রূপের প্রশংসায় পঞ্চমুখ। How beautiful girl is. Her hair is so long and black. Just awesome, her everything. As I see her, as I attract her cuteness. আমি তো হেব্বি খুশি উনি আমার রূপের গুণগান গাচ্ছেন। অন্তত ভাইয়া ওনার বিদেশিনীর মুখে একটু শুনুক আমি কতটা সুন্দর। খালামণি আমার মাথায় আলতোভাবে হাত রেখে বলেন, মিথিলা, তুই এখন কোন ক্লাসে যেন পড়ছিস? জি জি খালামণি, আমি অনার্স 2য় বর্ষে পড়তেছি। ও আচ্ছা, আর রিধি তুই? খালামণি, কিছুক্ষণ আগেই তো তোমায় ফোনে বললাম, এরই মধ্যে ভুলে গেলে খালামণি? বুঝিস তো, বয়স বাড়ে, মানুষের স্মৃতিশক্তি কমে, তাই আর কি মনে পড়ছে না। আবার খালামণির কথায়
পাল্টা জবাব ছুড়ে বলেন, রূপা, তুই তো আমার বয়সে ছোট। আমার থেকেও তোর স্মৃতিশক্তি প্রখর থাকার কথা। তোর ছেলে কোন কোন এক্সাম? সবাই খিলখিলিয়ে হেসে দেয় এবং আমিও মিটিমিটি হাসি আর চোখ কনিয়ে কনিয়ে বিদেশিনীকে দেখি। বিদেশিনী হয়তো কোনো কিছু না বুঝেই আমাদের সাথে উড়াধুরা হাসছে। এর ফাঁকে নিলয় ভাইয়ার একটা আর্জেন্ট কল আসায় উনি আমাদের এক্সকিউজ ইঙ্গিত করে বাইরে চলে যান। আমিও এই সুযোগটুকুর অপেক্ষায় ছিলাম। এখন শুধু বিদেশিনীকে প্রশ্ন করার পালা। হাই এলিজা সিস, হোয়াট বি অ্যাবাউট ইউ অফ নিলয় ব্রাদার? তুমি নিলয় ভাইয়ের সম্পর্কে কি হও? Niloy is my varsity friend. Only friend, no more some others? শুধু বন্ধু নাকি অন্য কিছু? Sorry, Mithila. আমি যেই এলিজা সিস্টারকে আরো পেঁচিয়ে চেঁচিয়ে সত্য কথা উদ্ঘাটন করতে যাব, অমনি নবাবজাদা আবার চলে আসে। রাগে মুখটা গজগজ করতে থাকি। উফ, কথাই শেষ করতে দিল না। উনি এসেই বকবক শুরু করে দেয়। মা, সাবিলারা আজই নাকি চিটাগং থেকে ঢাকায় ব্যাক করবে, এইমাত্র কল দিয়ে আমায় বললো। যাই হোক, ভালোই হয়েছে আপা। সাবিলারা যেহেতু আসতেছে, তাহলে নিলয় এবং সাবিলার বিয়েটা ফাইনাল করে ফেলি, কি বলো? খালামুনির মুখে এ কথা শোনা মাত্রই আমি যেন আকাশ থেকে পড়লাম। সাবিলা আমার মামাতো বোন, সাবিলা মামার একমাত্র মেয়ে। মামার অঢেল সম্পত্তির সবকিছুর মালিকানাই সাবিলার। এবার সে চট্টগ্রাম ভার্সিটিতে বিবিএ অনার্স করতেছে। আমরা দুইজন সেম বয়সী বলা চলে। তবে সাবিলার সাথে আমার চলাচল সম্পূর্ণ আলাদা। সে যেটা পছন্দ করে সেটা আমি করি না, আবার আমি যেটা পছন্দ করি ও আবার তা মোটেও ডোন্ট লাইক। আর কি, একটু মুডই ওর মুখে সবসময়। এই কারণে মাঝে মাঝে নিজেকে খুব অসহায় মনে হয়। আর ও যে স্টাইলিশ, নিলয় ভাইয়া হয়তো এখন ওকে দেখে প্রেমেই পড়ে যাবে। তার উপর কিউটের ডিব্বাও। কিন্তু এখন সবচেয়ে বেশি কষ্ট লাগছে যে খালামুনি স্বয়ং ওর সাথেই নিলয় ভাইকে বিয়ে করাবেন বলে ঠিক করেছেন। ভাবতেই পুরো শরীরের লোম আমার খাড়া হয়ে যাচ্ছে। তিলে তিলে বুকের আগুন দাউ দাউ করে জ্বলছে। এখানে আর বসে থাকতে পারছি না। যে করেই হোক আমায় এখন রুমে চলে যেতে হবে। ছটফটানি ভাব চলে আসছে আমার ভাবভঙ্গিতে। সোফা ছেড়ে কোনো মতে দাঁড়িয়ে সবাইকে বলি, আমি একটু আসছি। সবাই হালকা মাথা নেড়ে সম্মতি দিলেই আমি তড়িৎ বেগে নিজের রুমে আসি আর ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠি। মুখ দিয়ে আমার যেন কোনো ভাষা আসছে না। দেহের ভেতরের হৃদটা ক্ষণিকেই যেন পুড়ে ক্ষতবিক্ষত। আমার রুমে হৃদি এবং এঞ্জিলা আসে। Hi, cutie girl. I come at you. বিদেশিনী হাত পা নেড়ে মুচকি হেসে আমার পাশে এসে বলে, Niloy said that we all us go out to travel outside today. So please be ready quickly. আমি বিদেশিনীর কথায় হকচকিয়ে রিদির দিকে তাকাই। ওর চোখগুলো পিটপিট করতেছে। রিধি জানে আমি এখন বাহিরে যাওয়ার জন্য একদম নারাজ। সরি সিস্টার, মাই মাইন্ড ডোন্ট ফাইন ইন দিস মোমেন্ট। অ্যাগেন ওয়ান্স ডে উই ট্রাভেল। সরি আপু, আমার মন এই মুহূর্তে ভালো নেই। আবার কোনো একদিন আমরা ভ্রমণ করব। Mithila, I come only in Bangladesh to see the Bangladesh natural beauty and Niloy merit occasion. I heard from Niloy. The Bangladesh is so beautiful and her environment is normal. Her people life is simple. Her have hills, mountains, green trees, various types animal etc. I am so excited in this. Please, Mithila, don't be disciplined. I have in heart so less time. I have to back again my country first. আমি এঞ্জেলা সিস্টারের কথা শুনে নাজেহাল অবস্থায় পড়ে যাই। তাহলে সাবিলার সাথে নিলয় ভাইয়ার বিয়ের কথা আমার মাও জানেন এবং এঞ্জেলা সিস্টারও?
শুধু আমি একমাত্র নীরব দর্শক যে কিছুই জানি না। কবে যে সব ঠিকঠাক করে রাখলো কেউই জানি না, কেউই তো আমায় বলেনি, এবং আমার মাও। বাহ, সবাই তো দেখছি পারফরমেন্স ভালোই করছে। এখন যদি জোরে একটু চিৎকার করে বিধাতাকে বলতে পারতাম, তাহলে নিঃশ্বাসটুকু ফেলে দম নিতে পারতাম। রাগে ক্ষোভে এঞ্জেলা সিস্টারকে বলে উঠি, সিস্টার প্লিজ আমায় বিরক্ত করবেন না, ভীষণ হেড পেন হচ্ছে। প্লিজ রিধি, আই ওয়ান্ট টু অ্যালাইভ নাও। আমার অস্বস্তি বোধ দেখে এঞ্জেলা সিস্টার চলে যান। রিদিও এঞ্জেলা সিস্টারের সাথে চলে যায়। এঞ্জেলা সিস্টারকে প্রথমে দেখে মনে হলো নিলয় ভাইয়ের জেফ, আর এখন দেখি ভাজা মাছটা উল্টো। তবে এঞ্জেলা সিস্টারের মাঝে যে শান্ত শিষ্টতা, মিশুকিকতা মনোভাব দেখলাম, সত্যিই ভালো লাগার মতো। আমার হাতের যেন চামড়া উঠে যাবে এখন, এমন ভাবে হাত মোচড়াতে থাকি আর জেদে দাঁতগুলো কটমোটাতে থাকি। হুট করে কেউ আমার দরজায় এসে হালকা একটা কাশি দেয়। তাকিয়ে দেখি মনের কোণে জমিয়ে রাখা ভালোবাসার প্রিয় যে মানুষটি, সে। তবুও দেখে না দেখার ভঙ্গিমা ধরি। উনি শান্ত ধীরে আমার পাশে এসে বসেন, আমার পিঠে আলতো হাত বোলান। ওনার স্পর্শ আমার সারা দেহে যেন শিহরণ জাগাতে থাকে। চোখ বুজে অন্যদিকে তাকিয়ে থাকি। তারপর গলাকে ছোট করে বলেন, তোকে আজ অনেকদিন পর দেখলাম মিথিলা। মাশাআল্লাহ, আগের থেকে অনেকটা তো তুলতুলে সুন্দর হয়ে গেছিস। মুখে এত আটা ময়দা লাগিয়েছিস কেন? কারোর সাথে দেখা করতে যাবি সেজন্য? না না না, মানে। এত বিড়বিড় করা লাগবে না, 1 মিনিট সময় দিলাম। তাড়াতাড়ি মুখটা ঘষে মেজে পরিষ্কার করে আসিস। বাবা, আচমকা ওনার মুখে গদগদ বুলিতে আমি হতবাক। যেভাবে আদেশ করলেন মনে হচ্ছে আমি যেন ওনার ঘরের বউ, যে বললেই শুনতে হবে। কদিন পর তো উনি নিজেই অন্যের হাতে যাচ্ছেন, আবার আমায় আসছেন থ্রেড দিতে। কোনো আবার ড্রামা আর্টলেন নাকি? মায়ের মুখে তো শুনলাম উনি অক্সফোর্ডে ড্রামায় ফার্স্ট প্রাইজ অর্জন করেছেন। আহা, লাইফে এ ধরনের মানুষ দেখতে দেখতে চোখ দুটো কানা। কি হলো, বসে আছিস কেন? আমি থতমত খেয়ে ওনার কম্পিত আওয়াজ কেঁপে উঠি। ভয়ে যেন এখনই ভ্যা ভ্যা করে কেঁদে দেই। তারপর কি, নবাবজাদার আদেশে বিছানা ছেড়ে বাথরুমে চলে আসি। অতঃপর মুখটা ধুয়ে ওনার সামনে আসি। উনি আমার দিকে সরু দৃষ্টিতে তাকিয়ে আছেন, আর আমার রক্তিম মুখ ঘন ঘন চোখের পলক ফেলছে। হুম, এবারও তোকে সুন্দর দেখাচ্ছে। আচ্ছা, তুই তো এমনিতেই সুন্দর, মেকআপ কেন করিস বলতো? আমি ওনার কথার উত্তর না দিয়ে চুপ হয়ে থাকি। উনি আবার বলে ওঠেন, বাই দ্য ওয়ে, এখন শাড়িটা চেঞ্জ করে নর্মাল একটা 3 পিস পরে নে। থ্রি পিস পরবো কেন? আমি যা বলছি তাই কর। আগ বাড়িয়ে কথা বলাটা আমার মোটেও পছন্দ না। এদিক ওদিক তাকিয়ে একমতে ওয়ার্ড্রপের কাছে যাই, আর মনে মনে ভাবতে থাকি উনি এখন আমার সাথে এরকমটি কেন করছেন। ড্রেস চেঞ্জ, মেকআপ ক্লিন, মাই গড। মিথিলা! ওনার কথা কানে বাজতেই আবার থরথর করে কেঁপে উঠি। ধ্যানের মোড় ভেঙে গেলেই ওয়ার্ড্রপ থেকে পাতলা মিহি কাপড়ের সবুজ একটা 3 পিস বের করি। আমার অনেকটা আনইজি ফিল হতে থাকে। উনি যে আমার রুমে বসে আছেন, ওনার সামনে নরণচরণ করতে ইতস্তত বোধ হতে থাকে। না পারি এখনই ওনাকে তাড়িয়ে দিয়ে স্বাধীনভাবে সরাত সরাত একটু মুভ হই। 3 পিসটা পরিধান করে নিজেকে বাথরুমের আয়নায় একবার দেখে নিই। অনেকক্ষণ আয়নার দিকে আর তাকিয়ে থাকতে পারিনি। নিজের রূপের আগুনে নিজেই একটু চাপা মারলাম আর কি। আয়নার সামনে এসে মুখে হালকা একটা ক্রিম মেখে নিই। ভিজে বিড়ালের মতো ওনার তীক্ষ্ণ চোখ দুটো এখন আমার দিকে খাড়া। উপস, অন্য পুরুষ পরনারীর দিকে কি কৌতূহল নিয়ে তাকাচ্ছে। মন চায়। এটা শুনে আমি বড় ধরনের শক খেয়ে যাই। তোর জামার পিছনের চেইনটা কে লাগাবে শুনি? রাস্তার মধ্যে পর পুরুষদের ধপধপে পিঠটা দেখানোর জন্য চেইন খুলে রেখেছিস? ও, তাই তো। উফ, সিট চেনটা তো সত্যিই লাগাইনি। দেখ, এতক্ষণে ঠাড়ই করিনি। আমার এসব ভাবনার মধ্যে উনি একদম আমার কাছে চলে আসেন, আর পেছন থেকে আমার পিঠে স্পর্শের হাত বোলান। ওনার স্পর্শে আমার পুরো শরীর কেঁপে ওঠে। লজ্জায় দাঁত খিচে রাখে চোখ বুজে। যদি এই মুহূর্তে মাটির মধ্যে মিশে যেতে পারতাম, দরকার হলে তাই করতাম। তারপর আলতো চেইনের কটিতে হাত রেখে চেইনটা তড়িঘড়ি লাগিয়ে দেন, আর বলেন, আমরা তোর জন্য নিচে ওয়েট করছি, তাড়াতাড়ি রেডি হয়ে নিচে চলে আসিস।
এ বলে উনি কেটে পড়েন। আমার মুখে অজান্তে একরাশ হাসি চলে আসে। লম্বা চুলগুলো এক সাইডে ফেলে দিই, চোখে গাঢ় কাজল এবং ঠোঁটে হালকা লিপস্টিক এঁটে নি। ওড়না ঠিক করতে করতে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে এক পলক দেখি। দেখা মাত্র চোখগুলো আর স্থির রাখতে পারেনি। তাড়াতাড়ি চোখের দৃষ্টি ফ্লোরের নিচে চলে আসে, আর মুখে মৃদু লজ্জার একটা আভা ভেসে ওঠে। তারপর ব্যাগের মধ্যে মোবাইলটা লুকিয়ে নিচে চলে আসি। বসার রুমে আসতেই নিলয় ভাইয়া ছাড়া সবাইকে দেখতে পাই। এলিঞ্জা সিস্টার আমাকে দেখা মাত্র সোফা ছেড়ে উঠে দাঁড়ায় আর ইঙ্গিত করে সবাইকে বলে ওঠে, লুক অ্যাট মিথিলা, গাইস, লুক। সবাই আমার দিকে হা চোখে তাকিয়ে রইল। আর খালামণি হাসতে হাসতে বলেন, ওনার কথাগুলো আমার মনটা একটুর জন্য হলেও বিচলিত হয়। কারণ আমার স্বপ্নের রাজপুত্র তো খালামণির ছেলেই। তাহলে দুঃস্বপ্নের রাজপুত্র দিয়ে আমি কি করব? বুকের দ্বিগুণ ব্যথাটাকে খালামণি আরো 10 গুণ করতেছে। ধ্যাত! এলিঞ্জা সিস্টার মুচকি হেসে আমার কাছে আসেন, এবং সাথে রিধিও। ও, তাহলে এই কাহিনী। দ্যাটস মিন রিধি, এলিঞ্জা সিস্টার, নিলয় ভাইয়া এবং আমি এখন ঘুরতে বের হব। হায় আল্লাহ, শেষ অবধি আমাকে কানা বগি বানিয়ে ছাড়লো। শালা ছোকরা অনিচ্ছা সত্ত্বেও বাধ্য করলো। মনে মনে ওনাকে 100টা গালাগাল করতে থাকি, কিন্তু যাকে আকাশ পাতাল সমান গালমন্দ করতেছি ওনাকেই তো দেখতে পাচ্ছি না। কই সেই বেহায়াটা? এইসব ভাবতে ভাবতে এলিঞ্জা আর রিদির সঙ্গে হাঁটা ধরি। সদর পার হয়ে বাহিরে আসতেই চোখগুলো আমার ফিদা, কারণ আমার স্বপ্নের রাজপুত্র গাড়ির সামনে দাঁড়িয়ে গাড়ির চাবি হাতের আঙুলে তুলে ঘুরাচ্ছেন আর আওলা বাউলা মন আনন্দে গান গাচ্ছে। আহা, কতই না সুন্দর দেখাচ্ছে আমার ক্রাশকে। চোখে কালো চশমা, গায়ে কালো গেঞ্জি, যেন হিরোকেই ফেল। রিধি আসলেই ঠিক বলেছিল, ভাই একজন ফরেনার। এলিঞ্জা সিস্টার নিলয় ভাইয়াকে বলেন, মায়াই পড়েছি তোর ওই টানাটানা ডাগর চোখে। আমি মায়াই পড়েছি তোর সেদিন নীল শাড়ি পরিহিত অবস্থায়। তোর মায়ায় নেশা ঘরে আমি তোকে নিয়ে হারাতে চাই। বাবা খুব কঠিন মনের মানুষ। দাদার প্রতিটি কথা বাবা অক্ষরে অক্ষরে পালন করে আসছেন। এখন সাবিলা এবং আমার ব্যাপারে বাবারটাও কোনো ছাড় নেই। তোকে নিয়ে পালিয়ে যাওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই মিঠি। ভাইয়া, এসব কেমন কথা বলছেন? সবাই কি ভাববে? হুটহাট ইংল্যান্ড চলে গেলে আমার মা, বাবা, খালামণি, আঙ্কেল কি ভাববে আমাদের? ফ্যামিলির কথা ভাবলে এখন তোকে হারাতে হবে আমার। আমি পারবো না তোকে ছাড়া থাকতে মিঠি। তাই পরিস্থিতির সম্পর্ক বুঝে এই সিদ্ধান্ত নিয়েছি। প্লিজ তুই আমায় বাধা দিস না, নাহলে আমি তোকে হারিয়ে ফেলবো। মিথিলার চোখের পানি বৃষ্টির মতো ঝরেই যাচ্ছে। মিথিলা আর মুহূর্তে নিজেকে সামলাতে পারছে না। খুব ইচ্ছে হচ্ছে দৌড়ে গিয়ে 2 হাত দিয়ে নিলয়কে জড়িয়ে ধরতে আর কেঁদে কেঁদে বলতে, ভাইয়া, এতদিন আমায় কেন বোঝোনি তুমি? কিন্তু চাইলেও তা পারবো না, কারণ এখনো আমার হাত পা দড়ি দিয়ে বাঁধা। ভাইয়াও নিজেকে আগলে রেখে চোখের পানি মুছছেন। হুট করে ওনার টনক নড়তেই উনি বুঝে ফেলেন যে আমিও গাধার বেশে বাঁধা। উনি তাড়াতাড়ি আমার কাছে চলে এসে আমায় 2 গালে চাপড়ে ধরেন। মিঠি, তুই যে এতক্ষণ বাধা অবস্থায় ছিলি আমার মোটেও খেয়াল ছিল না। তড়িঘড়ি মিথিলার হাত পা বাঁধা দড়ি থেকে ছাড়িয়ে নিয়ে মিথিলাকে বুকের মধ্যে মিশিয়ে নেয় নিলয়, আর মলিন সুরে বলে, এতটা দিন আমায় কেন কষ্ট দিয়েছিস তুই? একটুও কি আমার জন্য তোর মায়া তৈরি হয়নি? আমি যে তোর ভালোবাসার এতদিন ভিখারি ছিলাম। 7 তারিখের পরে আমি তোকে আমার রানী করে নিয়ে যাবো তোরে। কেউ আমাদের বাধা হয়ে দাঁড়াতে পারবে না। পৃথিবীর কোনো শক্তি আমাদের আলাদা করতে পারবে না। নিলয় এসব বলে আরো বেশি তার দিকে মিথিলাকে মিশিয়ে নেয়। মিথিলার কেন জানি নিলয়ের এই স্পর্শের ছোঁয়া মিথিলার মনে অনুভূতি জাগাতে থাকে। আর সারাটা জনম এই বুকে মাথা রেখে বাকিটা পথ কাটাতে খুব ইচ্ছে করে। হুট করে শরীরে ব্যথা অনুভব করতে থাকে মিথিলা। চিৎকার দিতেই নিলয় তার থেকে মিথিলা ছাড়িয়ে নেয়। মিথিলা মুখটা নিলয়ের মুখের সামনে এনে বলেন, ভালোবাসছি বেশি সেই জন্যই এই চিৎকার।
ওর কথায় মিথিলা লজ্জা পেয়ে যায় আর পরক্ষণে মাথা নেড়ে মাথাটা নিচু করে আনে। তখন দেখে এলিজা হেলে দুলে মিথিলার কাছে আসেন আর বলেন, হাউ আর ইউ কিউটি? ভালো সিস্টার, তবে আপনি হুটহাট এখানে? বুঝলাম না কিছু। Niloy sends me here to take away you with me. He is waiting for us out of building. Quickly, Mithila, no late in a momento. এলিজা সিস্টার মিথিলাকে আর কিছু না বলতে গিয়ে মিথিলা হাত টেনে রুদ্ধ রুম থেকে নিচে নিয়ে আসেন। নিচে আসতেই নিলয়কে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে মিথিলা দৌড়ে নিলয়ের কাছে গিয়ে বলে, মিথি, এখন কথা বলার একদমই সময় নেই। আমি যে প্ল্যান করেছি তা বিনা পানিতে গেল। আমি এখন বাসা থেকে পালিয়ে এসেছি। প্ল্যান ফেইল্ড। এঙ্গেজমেন্টটা রিজেক্ট করতে পারিনি। আমার একগুঁয়ে বাবাটার জন্য। আজ 10টার দিকে আমাদের এঙ্গেজমেন্ট অ্যারেঞ্জ হওয়ার কথা ছিল, আর কালই আমাদের ফ্লাইট লেট পড়ে গিয়েছে ভোর 4টায়। তাই কোনো মতে দম খিচে বাহানা করে ঘর থেকে বের হয়ে এসেছি। বাবা হয়তো বাড়ি থেকে দেখতে না পেয়ে এখন আমায় তন্ন তন্ন করে খুঁজছেন। যে করেই হোক তাড়াতাড়ি এয়ারপোর্টে পৌঁছতে হবে। এ বলে নিলয় মিথিলার হাতে হ্যাচকা টান মেরে গাড়ির মধ্যে উঠিয়ে ফেলে। মিথিলার কেন জানি যেতে ইচ্ছে হচ্ছে না, মন চায় মায়ের কাছে দৌড়ে চলে যায়। এতগুলো আপন মানুষকে রেখে ভিন দেশে ভাবতে বুকের বাম পাঁজরে চিনচিন ব্যথা অনুভব করতে থাকে মিথিলার। চোখগুলো মিথিলার মুহূর্তে পানিতে ভরে যায়। নিলয়কে অস্থিতিশীল মনে বলতে চায়, ভাইয়া প্লিজ, আমরা বাংলাদেশেই থেকে যাই। দরকার হলে দুজন যুদ্ধ করে ভালোবাসা জয় করে নিব, তবুও কাপুরুষের মতো করে নয়, পালিয়ে নয়। কিন্তু এসব ভাবনা গলায় এসে আটকে যায়। গাড়িটা একটি বিল্ডিং এর সামনে এসে থামে। গাড়ি থেকে নেমে ভালোভাবে মিথিলা লক্ষ্য করে বিল্ডিং এর সাইনবোর্ডে তাকায়। সাইনবোর্ডে চোখ রাখতেই মিথিলার পুরো গা শিরশির করে ওঠে। এবার সত্যি মিথিলার চোখের পানি ঝরঝর পড়ে। কান্নার আড়মোড় ভেঙে মিথিলাকে বলে ওঠে, ভাইয়া, আমাকে কাজী অফিসে কেন নিয়ে আসলেন? উনি হাত দিয়ে আমায় ইশারা করেন চুপচাপ থাকতে, আর কোনো রকম কথা না বলতে। পরে আর কি? 25 লাখ টাকার দেনমোহর ফাইলে সিগনেচার করে কবুল বলিয়ে মিথিলাকে নিজে বউ করে নেয় নিলয়। তার মানে আজ থেকে মিথিলা নিলয়ের অর্ধাঙ্গিনী। সত্যি কি স্বপ্ন নাকি বাস্তব? এখনো যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না মিথিলা। তারপর নিলয় বলে, মিথি, চলো। নিলয়ের হাতের স্পর্শেই মিথিলার জ্ঞান ফিরে আসে। মিথিলা নিলয়ের দিকে আর নয়নে তাকিয়ে বলে, ভাইয়া, আমি কি করে ফেললাম? কিচ্ছু করিসনি। তুই এখন থেকে জাস্ট অনিলীয় স্ত্রী এবং আমার অধিকারিণী, আমার প্রাণ, আমার অর্ধাঙ্গিনী। এ বলে নিলয় মিথিলার কোমর চেপে গাড়ির দিকে নিয়ে চলে। গাড়ি আবার রান করেন। মিথিলা এখন নিলয়ের সাথে সামনের সিটে বসা, আর নিলয় ড্রাইভিং সিটে। ঘুটঘুটে এই অন্ধকারের মাঝে নিরিবিলি গাড়িটা চলতে থাকে। অ্যাঞ্জেলা সিস্টার পিছন থেকে কিছুক্ষণ পর পর হাঁক ছাড়েন। এই গভীর অন্ধকারের মাঝে মিথিলার মনে নানান চিন্তা আমি কি ঘুরপাক খায়। আমি কি কিছু ভুল করে ফেললাম? আচ্ছা, মা, বাবা, খালামণি, সাবিলা, আঙ্কেল সবার চোখের সামনে আমি কি এখন অপরাধী? ওনারা কি আমায় ক্ষমা করবেন? কিভাবে ওনাদের এই মুখটা দেখাবো? এসব ভাবনার মাঝে নিলয় মিথিলার কাঁধে হাত রেখে তার কাছে টেনে নেয়, আর অন্য হাত দিয়ে ড্রাইভিং করেন। মিথিলা এখনো আমার ভাবনায় মত্ত। ততপর গাড়িটি ঢাকা এয়ারপোর্টের সামনে এসে থামে। নিলয় মিথিলার হাত ধরে নিচে নামায় এবং অ্যাঞ্জেলাও নেমে পড়ে। মিথিলা আন্দাজ করতে পারছে না এখন রাত আনুমানিক কয়টা বাজে। নিলয় তার মোবাইলটা প্যান্টের পকেট থেকে বের করে কারো নাম্বার খুঁজতে থাকেন কল করতে। মিথিলা এর ফাঁকে নিলয়কে জিজ্ঞেস করে, আচ্ছা, এখন কটা বাজে? নিলয় মিথিলার দিকে চোখ দুটো শুরু করে আবার মোবাইল স্ক্রিনে তাকায়। ছোট স্বর এনে বলে, 1:05 বাজে এখন। হুট করে নিলয়ের ওই চোখের চাহনি মিথিলার মনে লজ্জার রেখা টানে। অতিরুক্তিতাময় তড়িতড়ি মাথাটা নিচু করে ফেলে, কারণ এই মুহূর্তে নিলয়ের চোখে চোখ পড়া অপরাধী অনুভূতি। কিছুক্ষণ পর তাদের সামনে একজন লোক এসে উপস্থিত হয়। নিলয় ওনাকে দেখালো। ওই এগিয়ে গিয়ে গাড়িটার চাবিটা হাতে তুলে দেন। মিথিলার বুঝতে আর সমস্যা হয়নি নিলয় গাড়িটা ভাড়া করে এসেছেন, আর নিলয় বোধহয় ড্রাইভারের একটু আগে কল দিয়েছিলেন।
তারপর তার পার্শ্বস্থ একটা হোটেল থেকে খাওয়া দাওয়া করে নেয়। মিথিলা ডিনার করার একদম মুড ছিল না। নিলয়ের জোরের কারণে অনিচ্ছা সত্ত্বেও খেয়ে নেয়। ওয়েটিং রুমে গিয়ে বসে তারা। আর মাত্র 2.5 ঘন্টা পর তারা প্লেনে ল্যান্ডিং করছে। তবে মিথিলার ভীষণ ভয় হতে থাকে, কোনো অঘটন ঘটে যাবে না তো। তারপর তারা রুমে এসে ক্লান্ত থাকায় গুটিয়ে যায়। হঠাৎ কারো শোরগোলের আওয়াজ কানে বাজতেই কাঁচা ঘুমটা মিথিলার ভেঙে যায়। চোখ দুটো কচলাতে কচলাতে সামনে তাকাতেই মিথিলার অস্বস্তি এই মুহূর্তে বিলীন। কিছু যে বলবে মুখ দিয়ে কোনো কথা আসছে না, কারণ এখন তার সামনে দাঁড়িয়ে আছেন তার আঙ্কেল, মা, নিলয় ভাইয়ের বাবা এবং সাবিলার মম। নিলয় মাথাটা নিচু করে ওর বাবার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুনছে আর গিলছে। এজিলা সিস্টার সবাইকে বোঝাতে চেয়েও পরে উঠতে পারছে না। নিলয়ের বাবা এজিলা সিস্টারকে তেড়ে বলে ওঠেন, ইউ গেট লস্ট, তোমার কারণেই সব হয়েছে। তাড়াতাড়ি আমাদের দেশ থেকে চলে যাও, আর নেক্সট বার যেন এই দেশের মাটিতে না দেখি। আই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার ফ্রম ইউ ইন দিস ম্যাটার। এজিলা সিস্টারের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে। যদিও কেউ তা পরোক্ষ করতে পারছে না, কিন্তু মিথিলা চোখ মোটেও ভুল দেখেনি। শাপলা আপা, তোমার মেয়েকে নিয়ে যাও আমার চোখের সামনে থেকে। আর নিলয়, তুই আমার সঙ্গে বাড়ি চল। তুমি এসব কি বলছো? মিথিলা আমার এখন বিবাহিতা স্ত্রী। আমি ওকে ছাড়া যেতে পারবো না। সরি। নিলয়, তুই আমার উপরে কথা বলার সাহস পেলি কোত্থেকে? যেটা বলছি সেটা কর, না হলে পরিস্থিতি আরো খারাপ হবে বলে দিলাম। বাবা, এসব বললেই হয়? আমি ওকে বিয়ে করেছি, আর বিয়ের পর খামখেয়ালি কথা যায় না। এখন আমার উপর ওর এবং ওর উপর আমার সম্পূর্ণ অধিকার রয়েছে। এ ধরনের বিয়ে ছেলে খেলা, ডিভোর্স হয়ে গেলেই ওকে। তা তুই আমাকে বোঝাতে হবে না, কারণ তুই আমার আগে পৃথিবীতে আসিসনি। মিথিলা মাথা নিচু করে কাঁদে আর এলিজা সিস্টারের দিকে তাকায়। এলিজা সিস্টারও মিথিলার দিকে তাকিয়ে উদাস মনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলছেন। আজ তারা বাক প্রতিবন্ধী। আমাদের বাক স্বাধীনতা কেউ যেন হরণ করে নিয়েছে। এরই মধ্যে ফ্লাইট ঘোষণার ভয়েস ভেসে আসে। এলিজা সিস্টার ওদিকে একবার তাকায়, আবার তাদের দিকে চোখ রাখেন। মিথিলা এলিজা সিস্টারকে মাথা নেড়ে সম্মতি জানায়। সিস্টার, তুমি চলে যাও। টাইম একদম শর্ট, আর দেরি করো না প্লিজ। লেটস গো। এলিজা সিস্টার তারপরও অনড় দাঁড়িয়ে আছেন, অপেক্ষা করছেন মিথিলা আর নিলয় যদি তার সাথে যেতে পারত। নিলয় তার বাবার হট্টগোলের মধ্যে এলিজা সিস্টারের উদ্দেশ্যে বলেন, অ্যাঞ্জেলা, গো কুইকলি। ডোন্ট লেট। প্লিজ ডোন্ট ওয়েট ফর আস। আওয়ার হেড ইজ ব্যাড লাক। যদি কখনো বেঁচে থাকি, দেখা হবে। আমিও চোখের ইশারা করি, চলে যাও সিস্টার। এলিজা সিস্টার মুখে একটা কান্না ভাব এনে পাগুলোকে হালকা পিছু হেঁটে চোখের পানি মুছে মাথা ঘুরিয়ে লাকেশ নিয়ে দৌড়ে চলে যান। হয়তো এই কষ্টের মুহূর্তটা উনি আর নিতে পারছেন না। আর মিথিলার মা মিথিলাকে টেনে টেনে গাড়ির দিকে নিয়ে যাচ্ছেন। মিথিলা নিলয়ের দিকে তাকিয়ে চিৎকার করে ওঠে, ভাইয়া। হাত দুটো বাড়িয়ে দেয়। তারপরও নিলয়ের নাগাল পায়নি। নিলয়কে তার বাবা আঁকড়ে ধরে রেখেছেন, আর মিথিলাকে তার মা বাড়ি নিয়ে যাওয়ার উদ্দেশ্যে গাড়ি তুলে ফেলেছেন। মিথিলার মা তাকে ট্রেনে হিঁচড়ে বাসায় নিয়ে আসেন, তবে পিছুটান মায়াটা এখনো হৃদয়ে বাজছে। নিলয়ের অশ্রুসিক্ত মুখখানা মিথিলার মুখের সামনে বারবার ভাসছে। মায়ের ঝংকার আওয়াজের শব্দ মিথিলার কানে আসতেই টনকটা নেড়ে ওঠে, বুকের কাঁপুনি বেড়ে যায়। এতক্ষণে তার খেয়ালই ছিল না সে যে মা বাবা রিধির সামনে বসে আছে সোফার ওপর। অনেক কষ্টে মুখ তুলে মায়ের দিকে তাকায় সে। তক্ষুনি দরজাটা খুলে দেয় মিথিলার খালামণি। খালামণি তাকে দেখা মাত্রই মুখে আতঙ্কের হাত এঁটেন। মিথিলা আর তা পরোয়া না করে ওনাকে এড়িয়ে নিলয়ের রুমের দিকে চলে আসে। গিয়ে দেখে নিলয় রুমের মধ্যে নির্বিঘ্নে বসে ফ্লোরের দিকে তাকিয়ে আছে। মিথিলা আর দেরি না করে নিলয় ভাইয়া, শব্দটা জুড়ে উচ্চারণ করে নিলয়কে গিয়ে জোরে জড়িয়ে ধরে। প্লিজ নিলয় ভাইয়া, আমাকে বাঁচান, আমাকে বাঁচান ওনাদের থেকে। আমি শুধু আপনাকেই চাই, আমি আপনাকে ছাড়তে পারবো না। নিলয়ের বুকের উপর মাথা রেখে এসব বলে আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদে।
নিলয় হাত দুটো শুরু করে সঙ্গের মতো দাঁড়িয়ে আছে। মিথিলার কথার জবাব তুলছেন না। এরই মধ্যে সবাই দরজার দিকে চলে আসে। তারপরেও মিথিলা নিলয়ের কলার ছাড়ছে না। মিথিলা একনাগাড়ে কেঁদেই যাচ্ছে। সে এক বুক আশা নিয়ে এই মানুষটির বুকে মাথা ঠাঁই পেতে আছে। অন্তত কেউ না জানুক, এই মানুষটি তো মিথিলাকে বুঝবে। এই মানুষটি তো মিথিলাকে রক্ষা করতে পারবে। নিলয় মুখ থেকে জোরে একটা নিঃশ্বাস ভেসে আসে। ততঃপর হালকা ঠোঁট নেড়ে সবার দিকে দৃষ্টি এড়ে বুকের মধ্যে মাথায় গুজে রাখা মানবটির দিকে তাকায়। ডান হাতটা আলতো করে মিথিলা মাথায় স্পর্শ করে মিথিলাকে ছাড়িয়ে নেয় ওনার থেকে। মা, এখন তোমরা আসতে পারো, আমি দরজাটা বন্ধ করছি। এ বলেই নিলয় হড়হড় করে সকলের সামনে ঠাস ঠাস করে দরজাটা অফ করে দেয়। মিথিলা অবাকের চরম পর্যায়ে নিলয়ের এমনটি দেখল। উপস মা, আমরা একটু রোম্যান্স করছি। ওহ, এত জ্বালিও না তো। জানোই তো একই রুমে তোমার ছেলে এবং তোমার বউ এই মুহূর্তে অবস্থান করছে। সো ডোন্ট ডিস্টার্ব আস, হ্যাঁ কেটে পড়ো তাড়াতাড়ি। নিলয়ের কথায় মিথিলার মুখটা লজ্জায় রাঙা হয়ে ওঠে। নিলয় এসব কি বলতেছে? মাথা কি সব গোবর? তারপর সবাই অনেকক্ষণ অবধি দরজার সাথে যুদ্ধ করে আর ফের উঠতে না পেরে এক পাহাড় বিরক্তি মাথায় নিয়ে চলে যায়। মিথিলা হালকা একটা দম ছাড়ে। নিলয় মিটিমিটি হেসে মিথিলার দিকে তির্যক তাকিয়ে বলেন, ভয় পেও না মিথিলা, কিছুই হবে না তোমার। ভীষণ ক্লান্ত তুমি, যাও ফ্রেশ হয়ে এসো। মিথিলা মাথা নেড়ে সম্মতি জানিয়ে বাথরুমে চলে আসে। নিলয় ওপাশ থেকে বলতে থাকেন, আচ্ছা, তুমি এত লজ্জা পাচ্ছ কেন বলো তো? এতদিন তো স্বাভাবিক ছিলে, আর আজ এতটা নার্ভাস, বাট ওয়াই? উপস মিথিলা, প্লিজ বলো না। মামা মানে নিলয় ভাইয়া আমার জামাই, এ বলে আরো চুপসে যায়। আমি কি করব? আমার মুখ দিয়ে তো কোনো কথাই আসছে না। উনি কেন বুঝছেন না? ওয়েট মিথি, মা কিছুদিন আগে একটা জামদানি শাড়ি আমার রুমে রেখে গিয়েছিলেন, ওটা তোমায় দিচ্ছি, পরে নিও। এ বলে উনি ল্যাপটপটা অফ করে ওয়ারড্রপের দিকে অগ্রসর হন। আমি ভ্যাবাচেকা খেয়ে নাজেহাল অবস্থায় পড়ি। ওনার রুমে খালামণি শাড়ি রাখলেন কেন? মনে একটা বিদঘুটে প্রশ্ন আকুপাকু খায়। মনের অজান্তে ওনার কথায় আমার মুখে একটা হাসি চলে আসে আর মাথাটা হেলিয়ে বাথরুমে ঢুকে যায়। শাড়িটা পরে বাথরুম থেকে বের হয়ে আসি। বের হতেই নিলয় ভাইয়ার নজর পড়ে আমার দিকে। আমি লজ্জায় কাচুমাচু হয়ে বসে থাকি। খেয়ে বসে থাকি। উনি মুচকি হেসে আবার ল্যাপটপে মনোযোগ দেন। এখন এতটাই ব্যস্ত উনি নতুন মানুষটিকে দেখেও এড়িয়ে যাচ্ছেন। আস্তে আস্তে বিছানার এক পাশে এসে বসি। কিছুক্ষণ পর উনি মাথা থেকে হেডফোনটা সরিয়ে আমাকে উদ্দেশ্য করে বলেন, উফ, টেরি একটা প্রজেক্ট আটকে গিয়েছিল, ওকে সলিউশন রুলস দিতে দিতে ক্লান্ত হয়ে গেলাম। টেরি আমার ক্লাসমেট। আচ্ছা তুমি বসো, আমি কি গোসলটা সেরে নিই। আমার অধিকার নেই, আজ তোমায় অন্যান্য দিনের থেকে অন্যতম লাগছে। এত সুন্দর কেন তুমি? উফ, আবার আরেকটা লজ্জা পেলাম। এই ভাইয়াটার মুখে লাগাম কম। যখন মুখে যা আসে তাই বলে ফেলে, যা করতে ইচ্ছে হয় তাই করে। কথা বলছো না যে মিথি? এ বলে উনি আমায় কোলে তুলে নেন আর বিছানার উপর শুইয়ে দেন। উনি শরীরের দিকে ঝুঁকে আসতেই আমি ওনাকে বাধা দিই। এটা ঠিক না। উনি অনেকটা অবাকের চরম পর্যায়ে পৌঁছে যান। তোতলাতে তোতলাতে বলেন, কেন মিথিলা? মিথি, আমার মিথিলা ধীর পায়ে হেঁটে নিলয়ের পাশে গিয়ে দাঁড়ায়। নিলয় দুপুরে রৌদ্রোজ্জ্বল পরিবেশের দিকে চোখগুলো বড় করে তাকিয়ে আছে। শরীরের অঙ্গে অঙ্গে নিলয়ের বিষাদময় ক্রোধ বারবার ফুঁপে উঠছে। মিথিলা তখন গলার স্বর ছোট করে টেনে বলে, সরি। উনি আমার কথায় ভ্রুক্ষেপ না করে ওনার ধ্যানেই মগ্ন। এক কথায় এড়িয়ে চলা যাকে বলে। তারপরও নিজেকে সামলে আবার বলে উঠি, আই এম সো সরি। তুমি আমায় এখনো বিশ্বাস করতে পারোনি। কাগজ কলমে স্বামী স্ত্রী হয়েছে ঠিকই, কিন্তু মনের অনুভূতিতে দুজন দুজনকে আপন কখনোই ভাবতে পারিনি।
কথাগুলো নিলয় তার পূর্বদৃষ্টি বজায় রেখেই বলে। মিথিলা সবকিছু না বুঝে উঠতে পেরে বলে, আম, আম, আসলে এইটুকু বলেই থেমে যেতে হয় ওনার ইশারায়। আর কিছু বলা লাগবে না, দুপুর হয়ে গেছে, কিছু তো খেতে হবে তোমাকে। আচ্ছা, আমি খাবার নিয়ে আসছি। মিথিলা হা হয়ে জিজ্ঞাসা সুসাকে দাঁড়িয়ে থাকতে থাকতে নিলয় ডোর খুলে বেরিয়ে যায় আর মিথিলাকে ভেতর থেকে দরজাটি অফ করতে বলে। মিথিলা দরজাটা বন্ধ করে বিছানার উপর অস্থিরতা মন নিয়ে বসে পড়ে আর নিজেই নিজের চুলগুলো ভঙ্গিমাতে টানতে থাকে। কারণ তখন কেন যে বিয়েটা করে ফেললাম, না হলে তো এত ঝামেলা আজ পোহাতে হতো না। এতটা অনিশ্চিত জীবন নিয়ে আশায় বুক ভেসে আছি। দরজার দরজার করাঘাত পড়তেই থতমত খেয়ে দরজাটা খুলে দিই। নিলয় ভাইয়া খাবার নিয়ে আমার সামনে হাজির। খাবারটা খেয়ে নাও। এই বলে প্লেটটি মিথিলার দিকে বাড়িয়ে দেয় নিলয়। মিথিলা দরজা থেকে মাথাটা বের করে উঁকি মেরে দরজার আশপাশটা কারণ নিলয়ের পেছন পেছন আবার ওই মিথিলা খালামণি মায়ের পিঁপড়ের দল তারা আছে কিনা। মিথিলার এমন কাণ্ড দেখে নিলয় ভ্রু কুঁচকে বলে, কি ব্যাপার, শাকচুন্নির মতো তামাশা করছো কেন? কি, আমি শাকচুন্নি? ভাবভঙ্গি তো তাই বলে। এ বলে নিলয় হাসিতে ফেটে পড়ে। নিলয়কে হাসলে দারুণ দেখায়। নিলয়ের বেখেয়ালি হাসি ঠোঁটের কোণায় ঝিকঝিক করে আর মিথিলা ভাবে, আহা, আবারও একটা ক্রাশ খেলাম। এই বলে নিলয়ের হাত থেকে প্লেটটি নিয়ে টি টেবিলের উপর রাখে মিথিলা। নিলয় দরজাটা বন্ধ করে মোবাইল হাতে নিয়ে বিছানার উপর বসে পড়েন গেমস খেলার উদ্দেশ্যে। মিথিলা নিলয়ের কর্মকাণ্ডে থ মেরে থাকলো। নিলয় তা পরোক্ষ করে মোবাইল স্ক্রিন থেকে চোখ দুটো সরিয়ে মিথিলার দিকে তাক করেন। দাঁড়িয়ে আছো যে, খাচ্ছ না কেন? মিথিলা কিছু না বলে নিলয়ের প্রসঙ্গ এড়িয়ে বিছানার একপাশে অভিমান করে বসে পড়ল। নিলয় মিথিলার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়েই আছেন। তোমাকে রাগ করলে অনেক সুন্দর দেখায় মিঠি, আর একটু বেশি রাগ করো না প্লিজ, তাতে তোমায় আরো বেশি ভাল লাগবে। ওনার কথায় আরো রাগে ফুঁসছি। কি রে বাবা, আমায় এত ইনসাল্ট করা হচ্ছে? আমি কি দেখতে আসলেই খারাপ? আমার বসার স্থান থেকে সরু আয়নার পর্দা, আয়নার দিকে তাকিয়ে নিজের মুখের কিরমির ভাব এনে ভালোভাবে দেখতে থাকি। উফস, আর এমন করো না তো, আমি তো আরো পাগল হয়ে বনবাস হব। পরে নীলাকে হারিয়ে ফেলতে হবে, বুঝলে? ছাই হারাবো, ঝোঁকের মতো সারাক্ষণ এই বুকে ঠাঁই নিলে। আরো কোথাও হারাতে দেব না। কিছু না ভেবেই উনি আমার কাছে এসে আমাকে ওনার দু বাহুডোরে জড়িয়ে নেন আর বলেন, এই দেহে প্রাণ থাকা অবধি তোমাকে কেউ আমার থেকে কেড়ে নিতে পারবে না মিঠি। আই লাভ ইউ সো মাচ। তারপর মিথিলা লজ্জা পেয়ে মুখ লুকায় নিলয়ের বুকে এবং হারিয়ে যায় গভীর অনুভূতির মাঝে। সন্ধ্যার পর দাদি দরজায় জোরে জোরে করাঘাত করতে থাকে। করাঘাতের শব্দে মিথিলার ঘুম ভাঙতেই সে চোখে মুখে কারো নিঃশ্বাসের কণা অনুভব করতে থাকে। তাকিয়ে দেখে নিলয় গভীর ঘুমে ঘুমাচ্ছে, তাও মিথিলার উপর মাথা রেখে। অনেকক্ষণ ওনার দিকে তাকিয়ে থাকতে থাকতে নিজের মুখে লজ্জার রক্তিমা চলে আসে মিথিলার। টাল সামলে দরজার দিকে তাকায় সে। দরজায় একের পর এক ধাক্কা, করাঘাত, ডাকাডাকি শুরু হয়ে গেছে। হঠাৎ একটা শব্দের আওয়াজ শুনতেই মিথির বুকটা কেঁপে ওঠে। থরথর বুকে ভয়গুলো জমা হচ্ছে। নিলয়ের বাবা খুব কড়া গলায় নিলয়কে ডাকছেন। মিথি ভয় পেয়ে নিলয়ের কাঁধে হাত রেখে ডাকতে থাকে, আঙ্কেল ডাকছেন, উঠুন, আঙ্কেল ডাকছেন, উঠুন উঠুন। উনি তাচ্ছিল্য করে আমার কথা ফেলে দিয়ে আমাকে আবারও দুবাহুতে জড়িয়ে নেন আর ঘুমের ঘোরে বলেন, এমন করছো কেন? শান্তিতে একটু ঘুমাতে দেবে না নাকি? এই সন্ধ্যায় কেউ ঘুমাবে? জানি না, তুমি তো ঘুম পাড়িয়ে দিলে তোমার ভালোবাসার সময়। নিলয়, এবার নিলয়ের বাবা ওনার সর্বোচ্চ দিয়ে জোরে চিৎকার করে ডেকে ওঠেন। নিলয়ের ঘোর ঘুম কেটে যায় অহরহর। নিলয় শোয়া থেকে বসে পড়ে আর বাবার উচ্চ আওয়াজে নিলয়ের আওয়াজস্ত ধ্বনি ভীষণ ক্ষোভের জানান দিচ্ছে। মিথি কাঁপা কাঁপা হাতে নিলয়ের ডান হাতটা জোরে আঁকড়ে ধরল। নিলয় মিথির হাতের উপর হাত রেখে আশ্বাস দিচ্ছে, ভয় পেও না মিঠি, তোমার কিছুই হবে না, ভরসা রাখো আমার উপরে।
আমি মাথা নেড়ে সম্মতি জানাই। ভাইয়া বিছানা থেকে দাঁড়িয়ে ওনার গেঞ্জিটা পরে নেন, আর আমি শাড়িটা ভালোভাবে শরীরে ঢেকে বিছানার ওপর জবু থুবু হয়ে বসে থাকি। নিলয় হেঁটে হেঁটে দরজার দিকে যতই অগ্রসর হয় ততই মিথিলার হৃৎকম্পন ওঠানামা করতে থাকে আর পুরো শরীর ঘামতে থাকে। নিলয় দরজাটা খুললেই ঠাস ঠাস চড়ের আওয়াজ ভেসে যায় পুরো রুমে। নিলয়ের বাবা গেঞ্জির কলার ধরে অগণিত থাপ্পড়, চড়, কিল ঘুষির বন্যা ভাসাচ্ছেন। মিথি মুখে হাত দিয়ে দাঁড়িয়ে পড়ে এক অজানা আতঙ্ক এবং ভয়ে। বিয়াদব কুলাঙ্গার, তোকে আজ মেরেই ফেলবো। তুই তো জানিস, যখন কারো উপর আমার রাগ চটে বসে আমি তাকে মেরে ফেলতেও দ্বিধাবোধ করি না। আর তুই কি না। আবারও ঘুষি দিতে থাকেন নিলয়কে। নিলয় কিছু বলার জন্য হাঁক ছাড়লেই তাকে কিছু বলার সুযোগও দিচ্ছেন না। মিথিলার দু চোখ বেয়ে পানি ভাসতে থাকে। মিথি মায়ের কাছে গিয়ে জোর আবদার করে। মা প্লিজ, আঙ্কেলকে বলো ভাইয়াকে ছেড়ে দিতে, প্লিজ মা। নিলয় ভাইয়ার মায়ের চোখে মুখে কাঁদো কাঁদো ভাব চলে আসে। প্লিজ আমার সোনার টুকরাকে এভাবে মেরো না প্লিজ, তার আগে তুমি আমাকে মেরে ফেলো। নিলয় ভাইয়াকে প্রবল রক্তে জর্জরিত করে আঙ্কেল এখন ক্লান্ত হয়ে গেছেন, আর নিলয় ভাইয়া চোখ দুটো নিবুক করে হেলে দুলে ফ্লোরের ওপর পড়ে যান। তা দেখে খালামুনির শক লেগে যায়। তুমি একটা কাপুরুষ, কেউ কারো আপন ছেলেকে এভাবে মারতে পারে? আমার ভাবতেও ঘৃণা লাগে। স্টপ, তুমি কোনো কথা বলবে না, কারণ আমার বাবার রেখে যাওয়া কথা আমার এই দেহে শেষ শ্বাসটুকু থাকতেও খিলাপ করব না। কিপ মাইন্ড হট। আর আপনি আপনার মেয়েকে নিয়ে বাড়ি চলে যান, আমার আর সহ্য হচ্ছে না, কুইকলি। তারপর যখন আমি নিলয় ভাইয়াকে ছুতে যাব, তখন খালামুনি বলে ওঠে, খবরদার, তুই আমার ছেলেকে ছুবি না। আজ তোর জন্য আমার ছেলের এই দশা। দূর হয়ে এখান থেকে, অলক্ষী কোথাকার। জানি না এই কথায় আমার আর কি বলার আছে, শুধু আছে চোখের পানি। যে কিছু বলতে পারে না, শুধু কাঁদতেই জানে। এর ফাঁকে কাজের লোকগুলো ছুটে এসে নিলয়কে ধরাধরি করে ফ্লোর থেকে ওঠায় এবং হাসপাতালে যাওয়ার উদ্দেশ্যে রওনা করে। মা দেখ, আমরা তো তোর মনের অবস্থাটা বুঝি, তুই নিলয়কে কতটুকু ভালোবাসিস আর নিলয়ও তোকে কতটুকু ভালোবাসি। আমরা তোকে বাধা প্রদান করতাম না যদি না সাবিলার সাথে নিলয়ের বিয়েটা আগ থেকে ঠিক করা না থাকতো। নিলয়ের বাবা যেদের কাছে সবকিছু পরাজিত, এতটাই বলিয়ান উনি, উনার ওয়াদা। তাই আমরা এত কিছু জানা সত্ত্বেও কেন তোর ক্ষতি হতে দিব মা? বল, তোকে আমি ছোট থেকে বড় করেছি, কখনো কষ্ট কি জিনিস বুঝতে দিইনি। আর আজ তোর কষ্টটা আমরা স্বচ্ছে মেনে নিতে পারছি না রে মা। আমরা চাই না তোর জীবনটা নরকে পরিণত হোক নিলয়ের বাবার জন্য। মিথিলার মা এসব বলেন আর তার মাথায় হাত বোলান। তার বাবাও তার মাকে সম্মতি দিয়ে চোখের পানি ফেলছেন। মিথিলার মা ড্রয়িং রুমের চেয়ারের আটপৌরে পা উঁচিয়ে বসে আছেন। যাই হোক মা, যা হয়ে গেছে সব ভুলে যা, কারণ যেটা আমাদের দ্বারা সম্ভব না সেটা নিয়ে মাথা ঘামানো ফয়দা হয় না। আর বিধাতার লিখন, যদি তুই নিলয়ের বন্ধনে থেকে থাকিস তাহলে অবশ্যই নিলয়কে তুই পাবি নিজের করে। পৃথিবীর হ্যালো কোনো রিধি, শক্তি তোদের তুমি বিপক্ষে ভাইয়ার কথা বুঝতে পারছো না? আমি তো ভাই ভাইয়া। আর কাঠ মনে অন্যদিকে স্থির তাকিয়ে আছি। আঙ্কেল, মিঠির মা, আঙ্কেল, তুমি আর বসে না এত থেকে কথা বলার আমাকে সময় এখন একদমই নেই। করে দাও তো। রিধিরা, চলো আমার সাথে। ভীষণ ব্যথা করছে। এই আজ 10টা অফিসে 40 মিনিট করতে পারিনি, গেলেই বুঝবে। কিছু ফাইল বাকি পড়ে তুই আছে, খেয়েছিস? রাতের মধ্যে সব হ্যালো করতে জেরিন, হবে। বাসটির নাম কি যেন বললে? এক ও, বিধাতা ইউনিক। প্রশংসা করেই দেই। মনে পড়েছে। যদি তোমার কষ্ট না হয় তুই একদম তাহলে দাও। টেনশন নিবি না, কিছুক্ষণের মধ্যে আমরা যাত্রাবাড়ি এসে পৌঁছে যাবো। তুই এত অ্যাক্টিভ থাকিস, ফোন যেন ব্যস্ত না পাতাই। জিনিস খুঁজছিস? আজ বিয়ের রিধি, বিষয়ে অন্তত ব্যস্ত আমাদের মনে জন্য বলে। একটু কম কথা বলিস। ওকে বাই। মিথি, আমরা এখন সিলেট যাচ্ছি আমার ফ্রেন্ডের। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।